এখানে মন্দিরটা হয়। তারপর এখন আমার ভাইপো, আমি সাহেব বলি, উনি নতুন করে যে জিনিস করলেন, অনেকে যে যাচ্ছে টাকাতে টাকাতে, তারা বলছে কি অপূর্ব জিনিস তৈরি হয়েছে। তার বর্তমান যারা কমিটির সদস্য বা পরবর্তী যারা কমিটির সদস্য আসবে, তারা যেন এই মন্দিরটাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করেন, এই কথা বলে আমি শেষ করছি। আমি অনেক কিছু বলতে পারতাম, শরীর আমার খুবই অসুস্থ। ধন্যবাদ আপামর জনসাধারণকে এবং পূজা কমিটিকে প্রথমেই জানাই আমার কারণ আমার মতো একজন সাধারণ ব্যক্তিকে তারা এই প্রতিষ্ঠানে সহযোগী করার জন্য আমি আরো কৃতজ্ঞ, আরো একটা কৃতজ্ঞ। আজ আমাদের ভীষণ আনন্দের দিন বলে মনে করি, কারণ আমাদের এই পাড়া প্রতিবেশী ডক্টর রবীন্দ্রনাথ বঙ্গমহাশয় যে উদারতার পরিচয় দিয়ে আমাদের পাড়ার শ্রী শ্রী ঈশ্বরী আনন্দময়ী নিত্যকালী মাতার মন্দিরটি দৃষ্টিনন্দন আকার দিয়ে গড়ে দিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা জানানোটাই বড় ভাষা নয়। মায়ের আশীর্বাদে তার যে এই ধরনের চিন্তা, তা আমাদের সকলের কাছে গর্বের বিষয় এবং বিস্ময়। সভাপতি হিসাবে সকলের কাছে অনুরোধ, এই নশ্বর পৃথিবীতে এমন কিছু দৃষ্টান্ত রেখে যেতে চায় যেটা আগামী প্রজন্মের কাছে একটা দৃষ্টান্ত ও গর্বের বিষয় হয়ে থাকে। পরিশেষে আমার পক্ষ থেকে মায়ের কাছে প্রার্থনা জানাই ডক্টর রবীন্দ্রনাথ বঙ্গমহাশয়কে সাথে সাথে সকল সাধারণ মানুষকে সুখ শান্তি ও দীর্ঘ জীবন কামনা করি। নমস্কার, আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সভাপতি মহাশয়কে। এরপর আমাদের আজকের উদ্বোধক ডক্টর রবীন্দ্রনাথ বঙ্গ মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই যে মন্দিরটা হলো, এর পেছনে একটা ইতিকথা আছে। 1 বছরে একটা নতুন মন্দির তৈরি হলো। পুরনো দেবালয়টি খুব বেশি দিনের নয়। দুঃখ দারিদ্রের দিনে সবার প্রচেষ্টায় একটু একটু করে গড়া। তখনকার মাল মশলা ভালো ছিল না, ছাদ পেটে জল পড়তো, তাই সম্পূর্ণ ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। করতে যখন হবে তখন নতুন পর্তন করে করাই তো ভালো। তবু প্রশ্ন আছে, নতুন যা হলো সেটা কি ভালো হলো? আমি কি পেরেছি? কাজ যত তাড়াতাড়ি আরম্ভ করবো ভেবেছিলাম, তা হয়ে ওঠেনি। পুরনো ঘর ভেঙে বিক্রি করে যে পরিস্থিতিতে আমাকে কাজটা হস্তান্তরিত করা হলো, সেটা আদৌ এত বড় কাজ করার অনুকূল ছিল না। বহু শ্রমিক কাটিয়ে গ্যাস পরিষ্কার করে পোতা কাটতে অনেকদিন কেটে গেল। বারোয়ারির সাধারণ সম্পাদক সাধন ঘোষ প্রথম পর্যায়ে তার অসুস্থতা সত্ত্বেও সর্বপ্রকার সহায়তা করেছে। শুধু সেই নয়, তার বাড়ির লোকজনও, যেহেতু মন্দিরের পাশেই বাড়ি, অনেক ঝক্কি ঝামেলা মুখ বুঝে সহ্য করেছে। আর অনিল ঘোষ সবসময় আমার পাশে ছিল বলেই মনোবল হারায়নি। একটা কথা এখানে বলে রাখি, মন্দির করার আগে বারোয়ারির মাথাদের সঙ্গে বসে কতগুলি শর্ত আরোপ করেছিলাম। এই মন্দিরে কেবলমাত্র আনন্দময়ী নিত্যকালী মাতারই পুজো হবে, অন্য কোনো দেবদেবীর নয়। কাহারও ব্যক্তিগত অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ প্রয়োজন, জন্মদিন যাপন ইত্যাদি সামাজিক রাজনৈতিক কোনো প্রতিষ্ঠানের সমাবেশ এখানে করা চলবে না। কীর্তন বা অষ্টম যা প্রতি বছরই হয়ে আসছিল, সেগুলো অন্যত্র করা ছাড়া উপায় নাই। লঙ্কাপাড়া বারোয়ারি ছাড়া আর কোনো প্রতিষ্ঠান বা কোনো ক্লাব এখানে ঠাঁই পাবে না। মন্দির কিভাবে তৈরি হবে সে ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। বলা বাহুল্য, সকলের সঙ্গে না করলেও অনেকের সঙ্গে আলোচনা করে তাদের সুযোগ সুবিধা বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। আর সর্বোপরি মন্দির উৎসর্গ করা হবে আমার সর্দিয়া বড়মান। সকলেই রাজি হয়েছিল বলেই কাজে নেমেছিলাম। কাজ চলাকালীন আমি বড়তর অসুস্থ হয়ে পড়লাম। বাঁচার আশা খুব কমই ছিল। 17 দিন নার্সিংহোমে থেকে যখন বাড়ি এসে পৌঁছলাম, তখন বেঁচে আছি শুধু এইটুকুই বলা যায়। 7 দিনও কাটেনি, আবার আসতে হয়েছে কাজের জায়গায়।
অসুখের সময় বিকালের গড়ে অনেকবার মায়ের মূর্তিটা যেন স্বপ্নে দেখার মতো জেগে উঠেছে। বলেছি, মা আমাকে তুলে নে, এ কষ্ট সহ্য হয় না আর। মন্দির আমি না থাকলেও হবে, তার ব্যবস্থাও করা ছিল। রোগ ধরেছে শ্বাসযন্ত্রে, মাথাটা দেহটাকে পুরোপুরি কাবু করতে পারেনি। মায়ের হয়তো ইচ্ছা ছিল আমার নিজের হাতে গড়া মন্দিরে তার পুজো হবে। প্রাণ ফিরে পেলাম, একটু একটু করে মন্দিরও রূপ পেতে লাগলো। ইতিমধ্যে মাস দুয়েক বিদেশ যেতে হয়েছিল। আমার অবর্তমানের কাজ পুরোদমে চলেছে। ফিরে আসতেই পাথরের মিস্ত্রির কাজ। একদিনও দেরি না করে বিনগর ছুটেছি পাথর আনতে। ওই দিনই পাথর এলো, তারপর দিন থেকেই পাথরের কাজ শুরু হয়ে গেল। বারোয়ারির দিক থেকে চাহিদার খামতি নেই, এটা হলো না, ওটা হলো না, এটা করতে হবে, ওটা করতে হবে। মন্দিরের সঙ্গে যে কাজের সরাসরি কোনো সম্বন্ধ নেই, সেগুলোও আমার সৌজন্যে হয়ে গেল। কেন মন্দির করতে আগ্রহী হলাম? অনেকদিন থেকেই অনুরোধ আছে, বয়স হয়েছে তাই এড়িয়ে গিয়েছি, ঝক্কি নিতে সাহস হয়নি। তাছাড়া এ পাড়ায় অনেক বিদ্যমান লোকের বাস, তাদের তো মনে সাথ থাকতে পারে। একজন নাই বা করুন, পাঁচজন মিলেও তো করতে পারতো। আমি তাদের সদিচ্ছায় বাদ সাধতে যাবো কেন? তারপর আজ থেকে 2 বছর আগে, সেও তারও 1 বছর আগে লঙ্কাপাড়া বারোয়ারি সব সেনা প্রশাসন করে বিজয়ীর সম্মান নিয়ে এসেছে। সে কৃতিত্ব তো হাতছাড়া করা চলে না, তাকে ধরে রাখতেই হবে। নবীনের দল পুরো উদ্যমে লেগে গেল। বিসর্জনের দিন প্রস্তুতি চলছে, কানাঘোষা শোনা যাচ্ছে। প্রশাসন কয়েকটি ব্যাপারে খুব কড়াকড়ি ব্যবস্থা নিতে চলেছে। লজ্জার মাথাকে শেষবারের মতো অনুরোধ করলাম, অন্তত ড্রাইভারের সামনের আলোগুলো খুলে দিতে। চোখে না দেখেই কি গাড়ি চালানো যায়? কে কার কথা শোনে? তাছাড়া আমার মতো একটা ফালতু লোকের অনুরোধ রাখতে যাবে কেন তারা? এর জন্যে পুরস্কারও তো হাতছাড়া হতে পারে। পুলিশ প্রশাসন আটকে দিল। গোলমাল, ধাক্কাধাক্কি, লাঠিচার্জ, ইচ্ছোড়া সবই চলল। কাগজে পড়া কোনো পার্টির প্রতিবাদ মিছিলের কর্মসূচির মতো। প্রশাসনকে জনতার সামনে মাপ চাইতে হলো। তারপর প্রশাসন চলল। লঙ্কাপাড়ার ঠাকুরের আলো নেভানো, ঠাকুরের মুখ কালো কাপড়ে ঢাকা। কার নির্দেশে হলো এই কাজ? আমার বুকের ভেতরটা তোলপাড় করে উঠলো। এই কালিমা আমার আরাধ্যা দেবী। যদিও ধর্মকর্ম নিয়ে আমার খুব বেশি মাতামাতি নেই, তবু সংস্কারটা থেকে যায়। বিপদে আপদে সংকটে মাকে স্মরণ করা ছাড়া উপায় থাকে না। মনে পড়ে মৃত্যুর কমাস আগেও আমার মায়ের মুখখানা জীবনের শেষবারের মতো দেখবার জন্য অনেক রাত পর্যন্ত বারান্দায় বসেছিলেন, তার সঙ্গে আমিও। ভেবে দেখুন, ধর্মীয় অনুষ্ঠানের প্রতিমা বিসর্জনের পথে যাচ্ছে, কোনো প্রতিবাদের মিছিল নয়, সেখানে ঠাকুরের মুখ কালো কাপড়ে ঢাকা কেন? কি জবাব দেবেন আপনারা? দিন চলে যায়, 1 বছর গেল, আবার পুজো হলো। দিনের বেলায় প্রতিমা বিসর্জন গেল। আমি বেশ কবছর আগে কেন জানি বলে ফেলেছিলাম, রাত্রি প্রশাসনে এত রাত করে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে না থেকে দিনের বেলা প্রশাসন করলে আনন্দ কি কম হবে? তারপরে আমি রাস্তা দিয়ে হেঁটে চললেই কে যেন কাকে উদ্দেশ্য করে বলছে, এই শুনেছিস, এবার ঠাকুর দিনের বেলায় যাবে। সেই মা দিনের বেলাতেই গেলেন। প্রশাসনের অনুমতি দেয়নি, হিম্মতে কুলোলো না। আলো বাজনা মডেল দিয়ে প্রশাসন করে আবার সেরার পুরস্কার আনতে। মামলা এখনো চলছে, কতদিন চলবে কেউ জানে না। যাক সে কথা। কেন মন্দির করতে চাইলাম? কালো কাপড়ে মুখ ঢাকা মায়ের ছবিটা কিছুতেই চোখের সামনে থেকে সরাতে পারছিলাম না। লঙ্কাপাড়ায় কি ওরাই শুধু থাকে? এই লঙ্কাপাড়ার নাম দেশ বিদেশে যারা পাঠিয়ে দিয়েছে, তাদের কি কোনো অস্তিত্ব থাকবে না? কুচিগত গড় বাচিনের হাতে পড়ে লঙ্কাপাড়ার সুনাম তলানিতে পৌঁছে গেল কি করে? আমার ভাবনা চিন্তা একটি, কি করে লঙ্কাপাড়ার এই দুর্নাম ঘটাবো? কি করে আমার আরাধ্যা দেবীকে তার যোগ্য আসনে বসাবো? আর কাউকে অনুরোধ করতে হয়নি, নিজেই স্বীকৃতি দিলাম, পুজো হয়ে গেলে মায়ের নতুন মন্দির করে দেবো। এই মন্দির সাদা টাকায় গড়া, এখানে কালোর ছোঁয়া নেই। এই মন্দির উৎসর্গ করেছি আমার সর্দিয়া বড়মার নামে। আমার বড়মা, বঙ্গবাড়ির বড় বউ, আমার মা মেজো, আমায় পেটে নিয়ে আমার মা শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন। অনেক দিন আগের কথা।
মায়ের মুখে শোনা, তখন এইরকমই হতো। আমার ঠাকুমা ভালো লোক মানুষ ছিলেন না। আমার বয়স যখন 1 বছর, বাবা আমাদের রায়গঞ্জে দাদুর কাছ থেকে ফিরিয়ে আনেন এই বাড়িতে। আমার মা বড় মাকে দিদি বলতেন, ছেলেকে তুলে দেন দিদির কোলে। আমার মুখ থেকেই বড় মা প্রথম বড় মা ডাক শুনেছেন। তারপর তো অনেকেই এই নামে ডেকেছে, এমনকি ভাইপো, ভাইজি, ভাগ্নে, ভাগ্নেরাও বড় মা বলে ডাকতো। বঙ্গবাড়ির বড় বউ বড় দুঃখী, সন্তান বাঁচল না, সন্তান হওয়ার সম্ভাবনাও চলে গেল। জ্যাঠামশাইকে কাল ব্যাধিতে ধরলো। বড় মা 22 বছর বয়সে বিধবা হলেন। মৃত্যুকালে জ্যাঠামশাই বাবাকে বলে গিয়েছিলেন, তোর বউকে কোনোদিন বাপের বাড়ি যেতে দিস না, তোর দুবেলা দুমুঠো জুটলে ওকেও দুমুঠো দিস। বাবা কথা দিয়েছিলেন, বড় মাও শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও যাননি। স্বামীর মৃত্যুশয্যার নির্দেশ সারা জীবন পালন করেছিলেন। এসবই বড় হয়ে বাবার মুখে শোনা। বড় মার চোখের মণি ছিলাম। ছোটবেলাটা আমার ভালোই কেটেছে। বড় মা রান্না করা ভাত খেয়ে স্কুলে যেতাম। স্কুল থেকে ফিরে এসে দেখতাম বড় মা ভাত নিয়ে বসে আছে, কখন ফিরবো সেই পথ চেয়ে। প্রাণ ভরে আশীর্বাদ করতো এই অতি সাধারণ মহিষী নারী। অনেক লেখাপড়া শিখবে, মস্ত বড় চাকরি করবে, অনেক টাকা রোজগার করবে। শুরুতে আশীর্বাদের কোনোটাই করলো না। লেখাপড়ার গায়ে প্রথমেই কুরুলটা পড়লো। তারপর চাকরি মস্ত বড় নয়, কেরানিগিরি, তবে পরীক্ষা দিলে। বহু দেরিতে বড় মার আশীর্বাদ পড়ল। সব কটাই বিদেশ গিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে অনেক লেখাপড়াই তো হলো আমার, অনেক ভাষাও তো শিখলাম। আর চাকরি, বড় চাকরি তো বটেই, না হলে মন্দির হলো কি করে? মন্দির করতে তো টাকা লাগে, শুধু ভক্তিতেই হয় না। যতদিন আমরা একান্নবর্তী সংসারে ছিলাম, আমাদের সঙ্গে বড় মা দুঃখ কষ্ট করে চলেছেন। তারপর যা হয়, সংসার ভাঙলো, সম্পত্তি ভাগাভাগি হয়ে গেল, যে যার নিচেরটা বুঝে দিল। বড় মার কি হবে? উনি বড় ভাইয়ের স্ত্রী, তার তো সম্পত্তির একটা অংশ প্রাপ্য থাকাই আইনসঙ্গত। কিন্তু আইনেরও ফাঁক জানতেন আমার বাবা কাকারা। সম্পত্তি জীবিত 3 ভাইয়ের নামে ভাগ হলো। বড় মাকে দেওয়া হলো জীবন সত্য, অর্থাৎ পালা করে বড় মা 4 মাস থাকবে এক একজনের কাছে। আমার মা এই প্রস্তাব সমর্থন করেননি, তাঁর আপত্তি ধোবে ডাকেনি। তখন পুরুষ শাসিত সমাজ, মেয়েদের কথা বলার অধিকার ছিল না। এখন হলে কি হতো বলা যায় না। বড় মায়ের ব্যাপারে নির্বিকার। জিজ্ঞাসা করলে তোমরা যা ভালো বুঝবে তাই করো, এর বেশি কোনোদিন তাকে অন্য কিছু বলতে শুনিনি। দুবেলা দুমুঠো ভাত ছাড়া এই মহিলার কোনো দাবি ছিল না। যা করতেন আমার মা বড় মার হয়ে করে দিতেন। সংসার আলাদা হয়ে যাওয়ার পরও বড় মা আমাদের কাছেই থাকতেন। আমার মা বড় মা এক সুতোয় কাঁথা দুটি মানুষ, একজন আর একজনকে ছেড়ে বেশি দিন থাকতে পারে না। তারপর শুনেছি, আমি তখন জার্মানিতে, আমার এক কাকা বড় মাকে তার বাড়ি নিয়ে গেছেন। বাবার ইচ্ছে ছিল না, তাকে শুনতে হলো, বউ কি আপনার একা? মৌন সম্মতি ছাড়া উপায় ছিল না। বন্টন নামায় জীবন সত্য দেওয়া আছে। বাবাকে সব সময় হার স্বীকার করে নিতে হতো, তার বৃত্ত ছিল না। বড় মাকে বেশি দিন আমার মাকে ছেড়ে থাকতে হয়নি। একদিন ভোরবেলা আমার কাকার বাড়ির সামনে বসে বড় মা কাঁদছে। অভিযোগ নয়, বোবা কান্না। তাকে রাত্রে দুগা দিয়ে বাড়ির বাইরে বার করে দুয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। সারা রাত বসে চোখের জল ফেলেছে বড় মা। পাশের বাড়ির একটি মেয়ে বড় মাকে শান্ত করে আমাদের বাড়ি পৌঁছে দেয়। তখন আমাদের কোনো রকমের দিন চলে। আমি বিদেশে, বাবার উপায় কম, তবু বাবা আর কোনোদিন বড় মাকে আর কোথাও যেতে দেননি। আমিও চিঠি লিখে জানিয়েছিলাম বড় মা যেন আমাদের কাছেই থাকে। আরো কটা বছর পর আমাদের সুখের দিন ফিরল। আমি 10 বছর পর বাড়ি ফিরলাম। সে কি পরিতৃপ্তি বড় মার চোখে মুখে। তারপর সংসারে একটি করে নতুন মানুষ আসলো, তারা সবাই বড় মাকে ভালোবেসেছে। কত বিদেশি নিয়ে এসেছে আমাদের বাড়িতে, তারাও ভালো না বেঁচে পারেনি এই শান্ত শিষ্ট নির্বিবাদী মানুষটিকে। সামনে রাখা ছবিটি আমার মেম সাহেবের তোলা, সেও বলতো বড় মা। এইভাবে 92 বছর কাটিয়ে বড় মা আমার মায়ের কোলে মাথা রেখে চলে গেলেন। তখনও আমি বিদেশে। আমার ভাই হাঁদি পরম নিষ্ঠার সঙ্গে তার শেষকৃত্য সম্পন্ন করে। এই হলো ঈশ্বর দেবী বালাবঙ্গর আমার বড় মার সংক্ষিপ্ত ইতিহাস। ছোটবেলা থেকে বড় মাই গড়ে দিয়েছিল আমার এই মনটাকে।
সেই স্নেহময়ী নারীর আশীর্বাদ পেয়েছি বলেই জীবনে দাঁড়াতে পেরেছি। এই যে সংসারে থেকেও না থাকা, এ তো তার কাছ থেকেই শেখা। পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, আমরা তো সবাই সাধারণ মানুষ, ইতিহাস প্রসিদ্ধ কজন হয়, আমাদের কদিন মনে রাখবে লোকে। তাই আমার বড়মার নাম তার আরাধ্যা দেবীর নামের নিচে লিখে দিলাম সকালবেলার সূর্যের প্রথম আলো। ঈশ্বর দেবীমালার স্মৃতি মন্দির লেখাটা রাঙিয়ে দেবে। আমার বড়মা কিছুদিন স্মরণীয় হয়ে থাকবেন। যদি কেউ ঈর্ষাবশত নামটা না মুছে দেয়, এমন তো হয়েছে পাড়ায়। এ পাড়ায় বিজলিবাতি ছিল না, এসেছে এই রবীন্দ্রমঙ্গল দৌলতে। কোন কমিশনার বা জনপ্রতিনিধি প্রচেষ্টায় নয়, 7টা কোলের খরচ দিয়ে কেশিদাস রোড থেকে আমার বাড়ি পর্যন্ত লাইনটা আমারই আনা। তখন যাকেই বলেছিলাম সে বলেছিল তার প্রয়োজন নেই। এখন সবার ঘরেই আলো জ্বলছে, পাওয়ারলুম চলছে, এমব্রয়ডারি মেশিনও চলছে। আলোয় নেই কি পাড়ার অন্ধকার দূর করতে পেরেছি? বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দুধারে স্তূপাকৃত জঞ্জালের মধ্যে দিয়ে হাঁটতে হয়। নোংরা জল ধনী দরিদ্র সবারই বাড়ি থেকে এসে রাস্তায় পড়ে। রাস্তাটা আমার বাবার নয়, সে কথাটা আমাকে অনেকবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রাস্তাটা তো লঙ্কা বাড়ালেন। হোক না লঙ্কা বাড়ালেন, শান্তিপুরের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সেখানে প্রথম পুরস্কার পাক না লঙ্কা পাড়া। দুঃখের কথা আর কত বলবো, নদিয়া জেলার সব থেকে পরিষ্কার জেলা হিসেবে পুরস্কৃত হলো, সেখানে মলমূত্র ত্যাগ করা হয় না নাকি এই নদীর মাটিতে। অন্তত কাগজে তো তাই করলাম। দেখবেন আমার বাড়ির পাশের গলিটা একটা সরকারি পোস্টাগার, দিবারাত্র সেখানে পথযাত্রীরা দ্বিচক্র যান আরোহীরা তাদের শরীরের ভার লাঘব করে যাচ্ছে। এমনকি আধুনিক সাজে সজ্জিত হয়ে কানে মোবাইল দিয়ে যে ছেলেটি নিয়মিত কর্মসমতা করে যায়, তার বাড়ি বড় জোর কুড়িয়ার দূরে। জঞ্জাল পোড়ানো হতো আমার বাড়ির সংলগ্ন পাঁচিলের গায়ে। পৌরসভায় চিঠি লিখে বন্ধ করলাম কদিনের জন্য, এখনো পড়ছে। তার বিপরীত দিকে অন্য পাঁচিলের গায়ে অফিস পালন করেছে বলেই বন্ধ করতে হবে কেন? আমরা স্বাধীন হইনি। পুড়ছে সুতো, পুড়ছে সিনথেটিক প্লাস্টিক, পোড়ার বিশ্রী দুর্গন্ধ, বিষাক্ত ওই ধোঁয়া, তার প্রতিক্রিয়া ভয়াবহ ক্যান্সার। মনে হয় ওই বিশেষ ধোঁয়া আমার প্রাণের আলোটা একদিন নিভিয়ে দেবে। ঠিক, তবে একা আমার নাক দিয়ে সে ধোঁয়া ঢুকছে না। সে ধোঁয়া যারা সৃষ্টি করছে তাদের প্রাণের নিধিকেও সে ছেড়ে দেবে না। চেন্নাই, মুম্বই, ভেলোরের পথ ইতিমধ্যে চেনা হয়ে গিয়েছে। জানি এসব বলে লাভ নেই, ছোড়া না শুনে ধর্মের কাহিনী। আজ কিন্তু এই মুহূর্তে আমার মনে অপার শান্তি। যে কাজের ভার নিয়েছিলাম, মা তার জন্য শক্তি দিয়েছিলেন এই বুড়ো ভারে। সবার ভালো না লাগতেও পারে এমন দিয়ে, তবে কারো কারো ভালো লাগবে। সুনাম লঙ্কা পাড়ার ভাগ্যে কমই জুটেছে। অন্যান্য পাড়া এ পাড়াটাকে অবজ্ঞার চোখেই দেখে। মায়ের কাছে প্রার্থনা করি লঙ্কা পাড়া এই সুতরা করে তার যোগ্য সম্মান পাক। আর আমার শেষ অনুরোধ, আমার সমস্ত অন্তর নিগড়ে যে মন্দির করে দিলাম তার ক্ষতি হতে দিও না। তাকে যথাযোগ্যভাবে ব্যবহার করো, সুন্দরকে সুন্দর করে রেখো। একদিন আমি এই ধরিত্রীর মায়া কাটিয়ে চলে যাব, তখন হয়তো আমার নিজের হাতে লাগানো কোনো একটা ফুল গাছে ফুল ধরেছে, বলো রবীন্দ্রার, জেঠুর, কাকুর বা সাহেব দাদুর গাছে ফুল ফুটেছে।